এই জুলাই কারাবন্দী সকল সহযোদ্ধাবিন্দু সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বিপ্লবী সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, স্মৃতিচারণের কথা বলা হয়েছে। আমাদেরকে সেন্ট্রাল ছাত্রদল প্রথম দিক থেকে বলেছে যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনের সাথে আমরা একমত পোষণ করতেছি এবং তোমরা তোমাদের জায়গা থেকে আমাদের যারা নেতাকর্মী আছে তাদেরকে এই আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। তারই ধারাবাহিকতায় গত 16ই জুলাই আমাদের কেন্দ্রীয় ছাত্রদল এই যৌক্তিক ছাত্র আন্দোলনকে সমর্থন করে একটা সভা করেছিল এবং আমাদেরকে সবার পরবর্তীতে একটা বিক্ষোভ মিছিল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে যে নির্যাতন হয়েছে সে প্রতিবাদে একটা বিক্ষোভ মিছিল আমরা নয়াপল্টনে করি। তার পরবর্তীতে ওই দিন 16 তারিখ আমার বাসা যেহেতু এলিফ্যান্ট রোড, আমি ওইদিকে আমার কিছু ছোটো ভাই বলছিল যে এখানে ঢাকা কলেজের সামনে এবং সায়েন্স ল্যাবরেটরি মোড়ে শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ করছে। তো আমরা এখানে আমাদের যারা নেতাকর্মী আছে তাদেরকে নিয়ে আমরা উপস্থিত হই এবং ওই জায়গায় ছাত্রলীগের সাথে, বিশেষ করে ঢাকা কলেজ ছাত্রলীগ, টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগ সহ ধানমন্ডি থেকে আওয়ামী লীগের অফিস থেকেও অসংখ্য লোকের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি এবং এক পর্যায়ে আমরা তাদেরকে পিছু হটাতে বাধ্য হই। তার পরবর্তীতে 17 তারিখেও একই জায়গায় আমরা অবস্থান গ্রহণ করেছি। 18 তারিখ আমাদের আলাদা ছাত্রদলের আরেকটা প্রোগ্রাম ছিল। তো আমরা শান্তিনগর মোড় বা কাকরাইলের ওই জায়গায় আমরা বিক্ষোভ মিছিল করি এবং ওখানে অবস্থান কর্মসূচি ছিল। 19 তারিখে তো জানেন আপনারা, বাংলাদেশে সবচেয়ে বড় ম্যাচ আকার যদি হয়ে থাকে আমার দেখা, কারণ আমি তার পরবর্তীতে যেহেতু জেলে চলে গেছি আমি আর দেখি নাই কিছু। 19 তারিখও আলহামদুলিল্লাহ হয়তো অল্পের জন্য বেঁচে গেছি। বিশেষ করে আমাদের বিএনপি এবং ছাত্রদলের স্পটটা ছিল হচ্ছে কালভার্ট রোড, বিজয়নগর এবং নয়াপল্টন পার্টি অফিস, কাকরাইল সহ শান্তিনগর মোড়। তা আমরা ওই দিন ওই জায়গায় মোটামুটি পুলিশের সাথে খুব কাছ থেকে দেখেছি, আসলে নিজে বেঁচে গেছি আলহামদুলিল্লাহ। হয়তো এক হাত দূরত্বের জন্য গুলিটা লাগে না, এরকম হয়েছে। এবং চোখের সামনে দুইজন লোককে, তখনও মারা যায় নাই, আমি রিক্সায় তুলে দিয়েছিলাম দুজনকে, হয়তো মারা গেছে ওইরা দুজনেই। এবং আমার অসংখ্য সহযোদ্ধা ওই দিন, বিশেষ করে আমাদের যুবদল নেতা একজন আমার চোখের সামনে মারা গেছিলো। আমার ঢাকা কলেজের একটা ছোটো ভাই, বর্তমান ছাত্রদলের সদস্য সচিব মিলাদ হোসেন, গুলিবিদ্ধ হয়েছিল। ওকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তারপরে কারফিউ দিয়েছিল রাতে, দেওয়ার পরে যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল, আমাদের ডিরেক্ট নাম্বারে অসংখ্য ফোন আসছে। বিশেষ করে আমার বাবা মা যেহেতু গ্রামে থাকেন, ওনারা আমাকে নিয়ে অসংখ্যবার ফোন দিচ্ছে, আত্মীয় স্বজন খোঁজখবর নিচ্ছে সারা দেশে। আর পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে অসংখ্য লোক আমাকে ফোন দিছে। হয়তো ফোনকে ট্র্যাক করে আমার বাসা 23 তারিখ সন্ধ্যায় পুলিশ প্রায় 30 থেকে 35 জন পুলিশ আমার বাসায় রেড দিছে এবং আমি মাগরিবের নামাজে ঠিক পরেই, নামাজটা পড়ে একটু বসেছিলাম, পুলিশ হঠাৎ করে আমার বাসা রেড দিছে। তারপরে আমাকে হ্যান্ডকাপ পরানোর পরে আমার বাসায় আরেকটা, যেহেতু আমার সাথে থাকতো, একটা ছোটো ভাই চাকরি করতো, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিল না, ওকে অ্যারেস্ট করার পরে আমাকে নিয়ে গেছে এবং 2 দিন নেওয়ার পরেই কিন্তু পুলিশ, বিশেষ করে আমাকে লকআপে না রেখে পুলিশের যে ওসি আসছিল তৎকালীন, নিউ মার্কেট থানার ওসি রুমে প্রথমে প্রবেশ করানো হয় এবং আমার পিছমোড়া হ্যান্ডকাপ লাগানো হয়েছে এবং ওই অবস্থায় আমাকে রেখেই ওসি বেদব মারছে আমাকে। আমার হাত পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, বিশেষ করে হাত পেটে গেছে, হাতেও প্লাস দিয়ে আমার এগুলো করা হয়েছে। প্রথমে নিয়ে মারছে আর কি। তো 2 দিন আমাকে রিমান্ডের আগে 2 দিন আমাকে মারছে থানায়। আমি 23 তারিখ সন্ধ্যায় থানায় আমাকে অ্যারেস্ট করছে, থানায় নিয়েছে। তারপরে 25 তারিখে আমাকে কোর্টে প্রেরণ করছে। তো দুঃখজনক বিষয় হচ্ছে আমার অবস্থা খারাপ দেখে আবার 7 দিনের রিমান্ড চাইছে তারা। তো 7 দিনের জায়গায় আদালত আমার অবস্থা দেখে 5 দিন দিছে। দুঃখের বিষয় হচ্ছে এটা। আমি তো মনে করছি হয়তো আমার অবস্থা দেখে কোর্ট কিছুটা
শিথিল করবে আমার রিমান্ডটা, কিন্তু তারা সেটা করে নাই। আসলে নির্যাতন যে কি প্রকার হতে পারে সেটা মনে হয় যেন যারা যায় নাই বা যারা নির্যাতনের শিকার হয়নি তারা বলতে পারবে না। আমার হাত পা হাঁটু আমাকে 10 থেকে 12 জন এসআই পা দিয়ে ধরে রাখছে চেপে, এবং ওসি নিজেই মারছে প্রথম থেকে। এবং তার পরবর্তীতে রিমান্ডের একদিন পরে আমার অবস্থা মানে মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, বিশেষ করে যেহেতু চার দেয়ালের বন্দি, একদিকে নির্যাতন, অন্যদিকে মানসিক নির্যাতন, বিভিন্ন প্রেশার দিচ্ছে। তা আমি গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু আমার পরিবার আমাকে কোর্টে তোলার দিন হয়তো কেউ একজন আমার ভিডিও, আমি দেখি নাই কেউ, আমার অবস্থা এত খারাপ ছিল আমি দেখি না, কেউ একজন ভিডিও করার পরে আমার আত্মীয় স্বজন সহযোদ্ধারা আমার সম্পর্কে জানতে পারছে যে আমি অ্যারেস্ট হয়েছি। এটা হচ্ছে, আমরা জানি যে সাধারণত কেউ যদি অ্যারেস্ট হয় পুলিশ তার পরিবারকে ইনফর্ম করে যে আপনাদের অ্যারেস্ট হয়েছে, ওর জামিনের ব্যবস্থা করেন। দুঃখের বিষয় হচ্ছে আমার যখন রিমান্ডের আবেদন করছে আমার শুনানি করার মতো কাউকে পাইনি, কারণ আমি জানিও না। তো যাই হোক, 2 দিন পরে আমার অবস্থা খুব, মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। পরে আমরা এই পাকে আমার বাসায় ওদের কাছে নাকি ইনফরমেশন ছিল যে আমার কাছে অস্ত্র আছে। আমার বাসা ফুল তছনছ করে ফেলছে, অস্ত্র পাই নাই। আমি বলছি দেখেন আমি অস্ত্রের পলিটিক্স করি না। তারপরও ওরা এটা বিশ্বাস করানোর পরবর্তীতে আবার আমাকে বের করছে। তা আমার বিভিন্ন জায়গায় আমাকে বলছে যে তোর কাছে কি আছে, কোথায় অস্ত্র আছে, বিভিন্নভাবে খুব ভয় পাইছি। বিশেষ করে এত মারার পরে আমার কাছে মনে হয়েছে হতো ক্রস ফায়ার, অবস্থা খারাপ, দেশের অবস্থা খারাপ হতো, ক্রস ফায়ারে মেরে ফেলে কিনা, আমি খুবই আশঙ্কাজনক অবস্থায় ছিলাম। পরবর্তীতে আমাকে আমার বাসায় আবার নেওয়া হয়েছিল, সেদিক থেকে কিছু পাই নাই। তারপরে ওখানেও মারা হয়েছে, মারার পরে আবার পরে আমার হাসপাতাল নিয়েছে, আমি প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে আবার নিয়ে আসছিল ওই দিন। তো নির্যাতন পরবর্তীতে যখন গারদের অবস্থা তো না বললে নয়, পরিবেশ কীরকম সেটা আপনারা খুব ভালো করেই জানেন। আসলে থাকার মতো ব্যবস্থা নাই। 7টা দিন কিভাবে গেছে আমার আল্লাহ এবং আমি জানি। তো বেশি কিছু বলবো না, মূলত হচ্ছে এই আন্দোলন সংগ্রামে আমাদের অসংখ্য সহযোদ্ধা, বিশেষ করে অনেকের যারা রাজপথ থেকে অ্যারেস্ট হয়েছে তাদের বাইরে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যারা আছে, বিশেষ করে পুলিশ যাদেরকে চিনত, কারফিউর পরবর্তীতে ওদের একটা টেন্ডেন্সি ছিল যে আমরা এই পলিটিক্যাল অ্যাক্টিভিস্টকে যদি ধরে ফেলি তাহলে হয়তো আন্দোলন স্থগিত হয়ে যাবে, কিন্তু আন্দোলন তার পলিটিক্যাল লোকদের হাতে ছিল না। এটা সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের হাতে চলে গেছে। তো স্বাভাবিকভাবে আমি বলবো যে এই জুলাই আন্দোলন কোনো একক দলের সম্পদ নয়, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের সম্পদ, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের অংশীদার। সুতরাং আমরা মুক্তিযুদ্ধ যেমন একটা গণমানুষের যুদ্ধ ছিল, তেমনি 24-এর এই জুলাই গণঅভ্যুত্থান একটা গণমানুষের অভ্যুত্থান ছিল। সুতরাং সকলকে মূল্যায়নের মধ্য দিয়ে, বিশেষ করে এই জুলাইতে অনেকে আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন, তাদের যেরকম লিস্ট করা হয়েছে আমার পূর্ববর্তী বক্তারাও বলে গেছেন, যারা এই আন্দোলনে গ্রেপ্তার হয়েছেন তাদের জন্য আলাদাভাবে মূল্যায়ন করা হোক, তাদের নাম যাতে গেজেটভুক্ত করা হোক। আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে 5ই আগস্টের পরবর্তীতে আমাদের অসংখ্য সহযোদ্ধা যারা আমাদের সাথে জেল খেটেছেন, তারা এখনও বিভিন্নভাবে তাদেরকেও হয়রানির শিকার হতে হয়। আমার একটু আগে দিয়ে আমার এক বড় ভাই বিপ্লুস ভাই, যুবদল নেতা, উনি আমার সাথে কিন্তু আমার জেলের সহযোদ্ধা বড় ভাই ছিলেন। তো দুঃখের বিষয় হচ্ছে পরবর্তীতে ওনাকে এবং ওনার ওয়াইফকেও কিন্তু বিভিন্ন মামলায় জর্জরিত করা হচ্ছে। উনি কিছুক্ষণ আগেও কিন্তু কোর্ট থেকে এসেছেন। আমার কাছে এটা দুঃখজনক এবং লজ্জাজনক যে জুলাইতে আমরা যদি এই হাসিনার পতন যদি না হতো তাহলে আসলে আমাদের অবস্থা কি হতো আমরা জানি না। বিশেষ করে প্রত্যেকটা পুলিশ হত্যা মামলার আসামি আমরা হতাম, প্রত্যেকটা থানায় আমাদের নামে হত্যা মামলা হতো, এবং এর পরবর্তীতে আমরা হয়তো কোনো এক ক্রসফায়ারে মারা যেতাম, অথবা আমাদের জীবনটা ওই জেলেই কেটে যেত। তো সুতরাং তাদের এই অবদানকে কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নেই। আমরা বলবো যারা কারাবন্দী হয়েছেন তাদের পক্ষে
এবং তাদের জন্য আপনারা একটি সুন্দর পরিকল্পনা করবেন এবং বাস্তবায়ন করবেন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সকলকে